আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আবারও ফিরে আসলাম। আজকের পডকাস্টে অন্যতম একটা বিষয় নিয়ে আমরা আলাপ করব প্যারেন্টস গভর্নরদের নিয়ে। ইউকেতে, যুক্তরাজ্যে যারা থাকেন, আপনারা জানেন যে প্রত্যেকটা স্কুলের, প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, একটা গভর্নরদের একটা কমিটি থাকে। তো এইগুলা নিয়ে আমরা আলাপ করব, কিভাবে গভর্নর হওয়া যায়, গভর্নরদের রোলটা কি। দুইটা রূপ আছে, একটা আছে আপনার প্যারেন্টস গভর্নর, একটা আছে লোকাল স্কুল এমপ্লয়েড গভর্নর। তো এগুলো নিয়ে আমরা আলাপ করব আজকে আমার সাথে। এবং অভিভাবকের দায়িত্ব, এগুলো নিয়ে আমরা টাচ করব। আমার সাথে আছেন একজন অতিথি। উনি সবাই চিনেন টাউনসে। উনি হলেন জনাব শানুর খান সাহেব। সালাম আলাইকুম শানুর ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওনার পরিচয় হলো, কেমন আছো উনি তোমরা হলেন সবাই? কালেকটিভ অফ স্কুল গভর্নর্স দের চেয়ার এবং একজন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট। তো আমরা বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে আলাপ করব আজকে। আমি যেটা বলতে চাই প্রথমে শানুর ভাইকে, যে শানুর ভাই, আমরা জানি যে বর্তমানে আহ, মানে শুধু টাওয়ার হ্যামলেটসের নয়, তথা ইউকেতে কিন্তু আমাদের যে বিএমই বলতে ব্ল্যাক এশিয়ান মাইনরিটি এথনিক, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু আন্ডার রিপ্রেজেন্টেড। আমরা প্রত্যেকটা সেক্টরে আন্ডার রিপ্রেজেন্টেড। তেমনিভাবে এই সেক্টরও, মানে অনেক সময় দেখা যায় টাউনসে অনেক স্কুলে যেখানে মেজরিটি বিএমই ছাত্র ছাত্রীরা মানে যায় বা আছেন, ওইখানে দেখা যায় কোনো একটা বিএমই, কোনো একটা প্যারেন্টস গভর্নর নাই। এইটা কিন্তু খুবই দুঃখজনক। তবে ইতিহাস নিয়ে আলাপ করবেন শানুর ভাই একটু পরে। এবং আমি অদ্য, শানুর ভাইও গিয়েছিলেন, অদ্য একটা সেমিনার হয়েছিল আমাদের টাউন হলে, ওইখানেও গিয়েছিলাম। তারা মানে ভাগ্যগুণে মানে সুন্দর একটা সেমিনার আয়োজন করেছিলেন। এটা খুবই যুগোপযোগী একটা উদ্যোগ আমি মনে করি, কারণ অনেক সময় দেখা যায় আহ, অভিভাবকরা তারা কিন্তু মানে গভর্নর কিন্তু হতে চায়, কিন্তু প্রসেসটা জানে না কিভাবে হওয়া যায় বা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কি কি স্কিলস দরকার, কি কি আহ, মানে নলেজ দরকার। তো এইটা একটা সেমিনারে আমরা গিয়েছিলাম, অনেক কিছু আমি জানতে পেরেছি নিজে। আমিও কিন্তু, আমারও ইচ্ছা আছে গভর্নর হওয়ার আগামীতে। আর শানু ভাই তো গভর্নর, তো অনেক পুরনো একজন গভর্নর, তাই তো উনি তো সরি একজন চেয়ার তো বটে। হ্যাঁ, কালেক্টিভ স্কুল গভর্নরদের চেয়ার, তারপর একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট। উনি আরো অনেক পদ পদবি আছে ওনার, উনি বলবেন। তো শানুর ভাই, প্রথমে যদি যারা, আমি জানি মানে অনেকে তো আপনাকে চিনেন টাওয়ার হর্নেসে, কিন্তু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কাইন্ডলি আপনার মানে একটু পদ পদবিগুলো একটু বলেন, এবং আপনি কিভাবে গভর্নর হলেন, এবং কিভাবে কালেকটিভ সংগঠনটা, কালেকটিভ অফ স্কুল গভর্নর, এইটা আপনারা করলেন, এইগুলো যদি একটু বলেন তাইলে খুশি হব। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং শুভ ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি শুরুতেই প্রথম যারা সরাসরি দেখছেন বা দেখবেন এবং এই আমার আজকের এই টিভি শো পরিবার শো যারা আছেন সবাইকে আমার অন্তরের মণিকুটা থেকে আমি সাদর অভিনন্দন জানাচ্ছি। আসলে রুহুল, তুমি যেটা নিয়ে আসছো একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আসছো, বাট এই ইস্যু কিন্তু অনেক বৃহৎ। আমার এই ব্যাপারে সামান্য একটু নলেজ আছে এবং সামান্য জ্ঞান এবং সামান্য অভিজ্ঞতা আছে। আর তারপর আমি চেষ্টা করব, এবং এটা অনেক লম্বা ব্যাপার, যেগুলো বলছো অনেকগুলো তুমি সাইড তুলে ধরেছো, বাট সবগুলো আজকে আমি জানি না সংক্ষিপ্ত সময় সম্ভব হবে কি না। তবে আমি ট্রাই বেস্ট করবো যতটুকু পারি, যে অন্তত কিছু কিছু জিনিস ট্রাস্ট করা যায় কিনা। প্রথমত আমরা যেটা আমি মনে করি আমাদের জানার প্রয়োজন, যেহেতু যদি প্যারেন্টস হিসেবে আমরা বলি, প্যারেন্টস কারা? প্যারেন্টস হতে পারে, বায়োলজিক্যাল প্যারেন্টস হতে পারে, তারপর অ্যাডপ্টেড প্যারেন্টস হতে পারে, গ্র্যান্ড প্যারেন্টস হতে পারে, কেয়ারারও কিন্তু অনেক সময় অনেক ফ্যামিলি অসুবিধা হলে বাচ্চাগুলি কেয়ারে চলে গেলে তারাও কিন্তু আহ এই মা বাবার দায়িত্ব পালন করে, কিন্তু তারা কিন্তু প্রকৃত মা বাবা নয়। আরেক রকম মা আছেন যারা হচ্ছেন এই এটা কি বলেছে, এই যে এটা এই যে আহ আমি বলে গেছি নামটা, এ নিয়েও আরেক রকমের মাথা মনে আসলে বলবো। তো এইরকম বিভিন্ন মা বাবা রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা মা বাবা হবেন এই দেশের আইনের মধ্যে বাধ্যবাধকতা আছে।
একজন মা বাবার দায় দায়িত্ব অনেক। তার ছেলে মেয়ের শিক্ষা থেকে আরম্ভ করে তার শিক্ষা, তার সোশিয়াল ডেভেলপমেন্ট, তার এই মেন্টাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, তারপরে তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এবং তার যে এডুকেশন ডেভেলপমেন্ট, এবং তার ভবিষ্যতে যে একটা পূর্ণাঙ্গ সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব মা বাবাদের। অবশ্যই অন্যান্য প্রাতিষ্ঠানিক যেগুলা রয়েছে প্রতিষ্ঠান, সেগুলা কিন্তু সহযোগিতা তারা তাদের পার্ট প্লে করবে, কিন্তু মা বাবাদের অবদান এবং তাদের যে অগ্রাধিকার, তাদের যে ভূমিকা অনস্বীকার্য, অবধারিত। এটা চিরন্তন সত্য, চিরশাশ্বত। মা বাবার বিকল্প হতে পারে না। আমি অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে বলে থাকি, অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে আমি বলি যে আসলে যেই বলে ও বাবা মা, অথবা শিক্ষক যেই বলে না কেন, আসলে তারা কিন্তু প্রকৃত মা বাবা নয়। তারা মা বাবার ভূমিকার অংশগ্রহণ করতেছে, কিন্তু প্রকৃত মা বাবা হচ্ছে যারা এই ছেলে মেয়েদেরকে জন্ম দিয়েছে। জন্ম দেওয়াটাই শেষ নয়, তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা, তোলার পরে তার জীবনের সার্থকতাকে পরিণত করা, সেটা হচ্ছে মা বাবাদের দায়িত্ব। এটা এই যে আইনি দায়িত্ব রয়ে গেছে, এইজ অফ 18 পর্যন্ত মা বাবারা এই ছেলে মেয়েদেরকে দেখভাল করতে হবে। এবং তার একবার আর্লি চাইল্ডহুড থেকে আরম্ভ করে তার আর্লি এডুকেশন, তারপরে তার 18 বছর বয়স পর্যন্ত এ লেভেল, এবং আরো 2 বছর যদি সে করে, এখন এ লেভেল 16, এরপরে সে এ লেভেল পর্যন্ত, সরি, জিসিএসসি 16 এবং এ লেভেল 18। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মা বাবা হচ্ছেন বাচ্চার প্রকৃত বন্ধু, সুশাসক এবং উপদেষ্টাকারী, পথ প্রদর্শক, এবং তাকে পরিচালনা করার দায় দায়িত্ব মা বাবাদের, উপদেশ দেওয়া, আদেশ দেওয়া, সবগুলি। কিন্তু মা বাবারা কিন্তু অনেক রকম মা বাবাদের ভূমিকা নেওয়া হয়ে থাকে, কিন্তু আসলে এই স্টাইল অফ প্যারেন্টিং কয়েক রকমের আছে। স্টাইল অফ প্যারেন্টিং মধ্যে আছে, একটা আছে অথরিটেরিয়ান, পারমিসিভ, অ্যান্ড আনইনভলভড, অথবা নেগলেক্ট যেটা বলা যায়। আরো অনেকগুলো আছে, এগুলা কিন্তু মেইন বেশি আহ, আহ, প্রাধান্য পায়। আমি এগুলা ডিটেলস বলা যাবে না, বা সঙ্গে বলতে চাই এটা যে মা বাবারা হতে হবে এমন রকম মা বাবা, একেবারে কঠিন হতে পারবেন না, সহজ হতে পারবেন না। আপনি বাচ্চার সাথে বন্ধু হয়ে, পথ প্রদর্শক হিসাবে তার ভিতরে ঢুকতে হবে, সে কি চায়, কি করতে চায়, এগুলি নিয়ে বুঝে শুনে যদি আপনি তাকে গাইড করেন, অ্যাডভাইস করেন, সহযোগিতা করেন, সেই বাচ্চা ইনশাআল্লাহ কখনো কিন্তু নষ্ট হতে পারে না। আমার বিশ্বাস, এটা গবেষণালব্ধ। আর যেখানে মা বাবারা লেখাপড়ায় ইনভলভ থাকে, সেখানে স্কুলে বাচ্চাদের অ্যাচিভমেন্ট ভালো হয়। সেটা কিন্তু গবেষণায় প্রতীয়মান হয়ে গেছে। এটা কিন্তু চিরন্তন সত্য। স্কুল এডুকেশন ওয়ান ওয়ে রোড নয়, ওয়ান ওয়ে ট্রাফিক নয়। সেখানে স্কুল, মা বাবা এবং গভর্নরদের অবদান রয়ে গেছে। অন্যান্য সামাজিক পরিবেশে অনেকটা ইনফ্লুয়েন্স করে। এই তিনটা স্টেক মেইন ফোকাস করা হয়। অন্যান্য বিভিন্ন বডি আছে, কিন্তু এরাই মেইন ডাইরেক্টলি ইনভলভ। এখন প্রশ্ন হলো যে স্কুল গভর্নর ডিফারেন্ট কাইন্ড অফ হতে পারে। প্যারেন্ট গভর্নর হতে পারে, কমিউনিটি গভর্নর, এবং এটা কোঅপ্টেড গভর্নর বলা হয় থাকে। তারপরে আছে এলইএ গভর্নর, লোকাল অথরিটি গভর্নর দিতে পারে, স্টাফ গভর্নর হতে পারে। তারপরে অনেক সময় তারা অ্যাসোসিয়েট গভর্নর স্কুলকে নিতে পারে, গভর্নর হইতে আবার অনেকে অবজারভেশন যেতে পারে। এরকম বিভিন্ন উপাদান রয়ে গেছে। এখন যেহেতু প্যারেন্টের সাথে কথা বলতেছি আমরা, এখন প্যারেন্ট গভর্নর, প্যারেন্ট গভর্নর সেই হবেন যার বাচ্চা স্কুলে যাবে, যে স্কুলে যাবে, এবং তিনি 18 বছর উপরে হতে হতে হবে। 18 বছর নিচে হলে উনি গভর্নর হতে পারবেন না। অবশ্যই মা বাবারা 18 বছর উপরেই থাকেন। এবং সেই স্কুলে তিনি যখন কোনো ভ্যাকেন্সি আসবে, তিনি অ্যাপ্লাই করবেন। যদি একটা ভ্যাকেন্সি হয়, তাকে একটা পজিশন হয়, আর আর কেউ অ্যাপ্লাই না করে, দরখাস্ত না করে, তাহলে উনি কিন্তু অটোমেটিক হয়ে যেতে পারবেন, অর্থাৎ যত কোনো মানে উইদাউট কম্পিটিশন পাস করে ফেলবেন। আর যদি এখানে পজিশন হয়তো একটা, পজিশনের অতিরিক্ত যদি নমিনেশন পড়ে যায়, তাহলে সেখানে কিন্তু ইলেকশন হবে। সেই ইলেকশনটা কিন্তু স্কুল কন্ডাক্ট করে। স্কুল সেখানে কমিশনের ভূমিকা পালন করে, অর্গানাইজ করে, সবাইকে বলে যে আপনার প্যারেন্টসকে যারা হবেন বলে আপনার ফটো দেন, স্টেটমেন্ট দেন। তারপরে এটা স্কুলে মিটিংও করতে পারে, করে বলতে পারে যে আপনারা আসেন যারা, এবং তারা মর্নিং এ তারা একটা সেশন করে সব প্যারেন্টসরা জমাকৃত হলো, সমবেত হলো, এবং কথা বললেন। তখন দেখে ওনারা চিনে বা প্রশ্ন করে উত্তর, তারপরে সিদ্ধান্ত নেয়। অনেক সময় স্কুল সেটা না করে হয়তো তারা স্টেটমেন্ট পাঠিয়ে দিবে প্রত্যেক প্যারেন্টস এর কাছে তাদের বাচ্চাদের মাধ্যমে, অনেক সময় তারা বাচ্চাদের হাতে দিয়ে ফেলে। বাট আমি মনে করি সেটা কিন্তু, বাচ্চারা তো বাচ্চা বলে ফেলতে পারে, সেটা ওই পোস্টে পাঠানো ভালো, বাট পোস্ট এগেইন এক্সপেন্সিভ।
সেই জন্য স্কুল তাদের সিদ্ধান্ত নেয়, গভর্নিং সিদ্ধান্ত নেয় কিভাবে কি করা যাবে কিনা। আর স্টাফ যেটা আমি বলছি সেটা কিন্তু স্টাফ হবে, স্কুলের স্টাফ হতে পারে, অন্য স্কুলের শিক্ষক হতে পারে। নর্মালি যেই স্কুলে স্টাফ আছে সেই স্কুলের যদি উনি বা গামলিতে বসেন, ওনার একটা লিমিটেশন আছে। কারণ উনি যেহেতু গামলিতে কাজ করতেছেন, আবার তিনি স্কুলে কাজ করেন, ওনার হেড আছে অনেকগুলো, আছে অনেকগুলা, উনি অবজেক্টিভলি অনেক কাজ করতে পারবেন, সেটা অসুবিধা হতে পারে। এই জন্য অনেক সময় প্রিফার করেন এবং যে নিজের স্কুলে না হয়ে এই শিখ করে অন্য স্কুলে হন, তখন তারা অভিজ্ঞতা নিবে, তারা ম্যানেজমেন্ট জানবে, তারা প্ল্যানিং জানবে, তারা স্ট্র্যাটেজি জানবে স্কুল, এবং তাদের নিজের লেখাপড়ার, নিজেদের যে পড়াশোনা করাবেন সেটা তো ভালো হবে, স্কুল সময় জানলে আরো তারা এগিয়ে যেতে পারেন, নিজেদের স্কিলও বাড়ে। আর হেড টিচার কিন্তু অটোমেটিক স্কুলে আপনার উনি গাভর্নমেন্ট থাকবেন। তারপরে ওনারা কিন্তু এই এই যে কোঅপটেড গাভর্নর, কোঅপটেড কিন্তু সেটা স্কুল গভর্নিং বডি নেয়, এবং সেখানে কিন্তু মিনিমাম 2 জন থেকে বেশি হতে পারে, মিনিমাম 2 জন। সেটা কিন্তু ডিপেন্ড করে বিভিন্ন স্কুলের কতটুকু স্কুল বড়, তার ডিফারেন্ট এন্ট্রি ফর্ম ও ক্যাটাগরির উপরে নির্ভর করে। তো প্যারেন্টস গাভর্নর থাকতেই হবে। এবং কোঅপটেড গাভর্নর, স্টাফ গাভর্নর, তারপর বলা অবজার্ভ অ্যাসোসিয়েট গাভর্নর। এখন এই গাভর্নর যারা হবেন তাদের দায় দায়িত্ব অনেক। এটা কিন্তু চ্যালেঞ্জিং, এটা কিন্তু আবার রিওয়ার্ডিং। যখন গাভর্নর হবেন আপনি জানবেন, এখানে কিন্তু কোনো শর্তাবলী আমার মনে হয়, যদিও আমি জানি নাই, যে গাভর্নর হতে হলে আমার এই ক্রাইটেরিয়া লাগবে বা সেই, এই শুধু শুধু যে বয়সটা হতে হবে, এবং তার বাচ্চাকে বলতে পারেন গাভর্নরের জন্য। অন্যান্য গাভর্নরের কাছে বাচ্চা না থাকলেও অসুবিধা নেই, উনি হতে পারেন। আর যেগুলা কাউন্সিল দেয়, কাউন্সিল যখন গাভর্নর দেয় তখন তারা কি করেন, তখন তারা কিন্তু কাউন্সিলে দরখাস্ত করা হয়, এবং সেই দরখাস্তগুলি যে যেটা কাউন্সিলের গভর্নিং সেকশন যেটা থাকে, গভর্নর সেকশন যেটা থাকে কাউন্সিলের, সেই সেকশনটা এটাকে লুক আফটার করে, এবং তারা দেখে দেখে তারা বিভিন্ন স্কুলকে বলে যে এই অ্যাপ্লিকেশন আমাদের কাছে আসছে, আমরা ওদেরকে নমিনেট করতে চাই। তখন স্কুলগুলি দেখে যে তাদের যে স্কিল যেগুলো লাগবে, সেই স্কিল অনুযায়ী একটা স্কিল তারা নিতে পারে, যে এই স্কিলটা আমাদের প্রয়োজন আছে, ওই মানে পার্সন হবে, ওনাকে আমাকে দেন। তখন তারা ইন্টারভিউ আবার নিতে পারে, নাও নিতে পারে, এবং তারা ওই স্টেটমেন্ট দেখেও নিতে পারে, এটা ডিপেন্ড করে তাদের উপর। এবং যেটা কোঅপটেড গাভর্নর কিন্তু যেটা করা হয়, স্কুল গভর্নিং বডি সিদ্ধান্ত নিতে পারে যে অ্যাপ্লিকেশন কল করবে। অনেক সময় এই গভর্নিং বডি বোর্ডে যারা আছেন তারাও রিকমেন্ড করতে পারেন, এবং তারা যখন এটা ওপেন কোনো অ্যাডভার্ট তেমন হয় না, এটা সীমিত পরিসরে করা হয়, এবং সেখানে যারা দরখাস্ত করবেন, মনে করো যে হয় যে 2 জনের 2টা ভ্যাকেন্সি বা একটা হয়, অ্যাপ্লিকেশন দরখাস্ত বেশি পড়ে গেল, তখন তারা কি করবেন, এই লোকজন যারা আছেন তাদেরকে তারা একটা প্যানেল ক্রিয়েট করেন। অনেক সময় প্যানেলে প্রথম ওদের ইন্টারভিউ নিয়ে ওদেরকে যদি বেশি লোক হয়, তারপরে 2 জন রেখে তারা ওই গাড়িতে নিয়ে যায়, ওইখানে সবাই শুনে অ্যাপ্রুভ করে বা রিজেক্ট করেন। অনেক সময় তারা ওই প্যানেলকে ডেলিগেট করা হয় যে আপনারা ওইটা আমাদের এই কপিটা আপনারা আসবে, আপনারা নিয়ে যান। তো নিয়ে ওরা কিন্তু রেডি করে, ওরা অ্যাপ্রুভ করে, তারা নিয়ে আসে গাভী হইতে, ওরা গাভী হইতে এটাকে রেটিফাই করা হয় যে ইয়েস ওনার থেকে নেওয়া হলো, এবং এই তখন পরিচিতি করা হয়। এবং এই গাভর্নর ঢুকে গেলেই আস্তে আস্তে শিখতে পারবেন, কারণ এই স্কুল তো আমাদের না, এই বাচ্চারা তো আমাদের। একজন গাভর্নর বাচ্চাদের লোকাল কমিটি লোকাল কমিউনিটির জন্য সে অবদান রাখবে, প্লাস সমাজের জন্য অবদান রাখবে। কিভাবে রাখবে, এই যে বাচ্চাগুলো তাদের লেখাপড়া করানো, তাদের এডুকেশনের ক্ষেত্রে, তাদের অপরচুনিটির ক্ষেত্রে, তাদের ফিউচারের ক্ষেত্রে, এই 3টা ক্ষেত্রে কিন্তু আপনারা অবদান রাখতে পারেন থ্রু এডুকেশন, থ্রু স্কুল। এটা কিন্তু টিম ওয়ার্ক। একা একজন গাভর্নর তেমন কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না। টিম ওয়ার্ক, টিম স্পিরিট থাকতে হবে, সবাই মিলে কাজ করতে হবে, এবং সেখানে গিভ এন্ড টেক থাকবে। এবং এক একটা গাভর্নর তা ক্রিটিক্যাল ফ্রেন্ড হবে গভর্নিং বডির। সে কিন্তু প্রশ্ন করবে, চ্যালেঞ্জ করবে, হেডকে চ্যালেঞ্জ করবে, ডিসিশনের সাথে আলোচনা করবে, সে স্টাডি যখন করবে সেগুলো সে কথাবার্তা বলবে, এবং যদি না বুঝে বলে যে এটা কেন করা হচ্ছে, কিভাবে করা হবে, কোনটা করলে ভালো হয়, বা আগের হিস্ট্রি কি দেখি, লাস্টে কি রেজাল্ট হলো, এইগুলি দেখে শুনে কিন্তু ওনারা আলাপ আলোচনার মাধ্যমে এবং একটা সিদ্ধান্তে উপনীত হন, এবং সেটা গামনি বডির সিদ্ধান্তই বলবৎ থাকে, সেই সিদ্ধান্তকে হেড টিচার বলবৎ করেন বা বাস্তবায়িত করেন। হেড টিচার হচ্ছেন ডে টু ডে ডেলিভারি করতেছেন সবগুলি, প্ল্যান আসতেছে কিন্তু গামনি বডির কাছ থেকে। এবং হেড টিচার কিছু প্রায়োরিটি আছে, কিছু প্রিরোগেটিভ রাইট আছে, উনি ওগুলো করবেন। বাকি অনেকগুলো উনি একা করতে পারবেন না, সেগুলি কিন্তু যেমন স্কুলের স্ট্র্যাটেজি আছে, প্ল্যানিং আছে, ফাইন্যান্স আছে, তারপরে স্কুলের এই অ্যাপয়েন্টমেন্ট ব্যাপার আছে, অনেকগুলি আছে। এবং এই যে এগুলি এগুলি কিন্তু করতে হবে, কার মাধ্যমে করতে হবে, স্কুলের সেই গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক করতে হবে। উনি কিন্তু একা করতে পারবেন না, এবং সেখানে বিভিন্ন রকমের তারা এই এক্সপার্টিস নিয়ে থাকেন। যেমন ফাইন্যান্স, যেটা গভর্নরের রুল কয়েকটা, সো ইম্পর্টেন্ট 4টা রুল।
একটা হচ্ছে ফাইন্যান্স, আর একটা হচ্ছে এডুকেশনাল পারফরমেন্স, আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট। এই চারটা মেইন রুল, এটা কিন্তু তার মাস্ট একজন গাভর্নর করতেই হবে। তো তার এটা গভর্নমেন্টের স্কুল গভর্নিং বডির জন্য এটা গভর্নমেন্টের নির্ধারিত। ফাইন্যান্স কি, বাজেটটা কি হবে, কিভাবে সেট করতে হবে, কিভাবে মানিটা স্পেন্ড করা হবে, তো এটা শানু ভ্যালু ভাই ফর মানি একটু হচ্ছে যদি কিনা, আমি আপনাকে ওয়েল একটু স্পেন্ড হচ্ছে আটকাই, কিনা। যেটা আমি জাস্ট অ্যাড করতে চাই, আপনি কন্টিনিউ করবেন। আমি যেটা জানতে পারলাম ওই দিন যখন গিয়েছিলাম ইয়েতে, সেমিনারে, মানে ভালো একটা স্কিল থাকলে ভালো হয়। যেমন কেউ যদি ফাইন্যান্সিয়াল স্কিল থাকে, এইটা কিন্তু ভেরি শর্ট আফটার, আপনি জানেন। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল থাকলে তখন মানে স্কুলের কিন্তু বিরাট একটা বাজেট থাকে, এইটাতে একটা অবদান রাখা যায়। আর আমি যেটা জাস্ট অ্যাড করতে চাই যে কেউ যদি এই প্রোগ্রাম থেকে যদি কোনো ইন্টারেস্ট থাকে বা হওয়ার ইচ্ছা থাকে, তাই ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট আপনারা যে যেখানে থাকেন আপনাদের কাউন্সিলের সাথে আপনারা যোগাযোগ করবেন। তারা কিন্তু অনেক সময় বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকে, অ্যাপ্লিকেশন প্রসেসটা তারা বুঝিয়ে দিবে আপনাকে। এবং আমার মনে হয় শানু ভাই যেহেতু এখানে আছেন, উনার একটা সংগঠন আছে, কালেকটিভ অফ বাংলাদেশি স্কুল গভর্নর্স, ওনার সাথেও যোগাযোগ করলে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো ঠিক আছে শানু ভাই, আপনি কি আছেন? আমি আছি। আচ্ছা। এখন কথা হলো রুহুল, যেটা বলছো আসলে সুন্দর একটা যুক্তিসঙ্গত এবং প্রাসঙ্গিক, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কমিটির জন্য। এই যে গভর্নর, এবং গভর্নর কিভাবে হবেন, বিকাম এ স্কুল গভর্নর, এবং তার স্কিল, অনেক স্কুলে যারা ঢুকেন গভর্নররা তাদের একটা অডিট ট্রায়াল স্কিল করা হয়। যেমন আমার স্কুলে আমরা দেই প্রতি বছর 2 বছর পরে যে আমরা কি কি আমার স্কিল আছে, কি কি ট্রেনিং করি, এভরিথিং আমাদের আপডেট করা হয়। কিন্তু একজন প্যারেন্টস গভর্নরের জন্য কোনো স্কিল বা দক্ষতা অভিজ্ঞতার এমন বাইন্ডিং বলে আমার জানা নেই। একজন আহ, আহ, কি বলা যায়, একজন আমি বলছি না, এইটা এইটা একটা সুন্দর, প্লাস পয়েন্ট, একটা প্লাস পয়েন্ট। থাকার দরকার নেই এটা আমি জানি, বা অনেকে হ্যাঁ, শুনেছি আপনার কথা, কিন্তু একটা প্লাস পয়েন্ট যদি থাকে তাইলে এটা থাকলে ভালো, বিরাট একটা থাকলে ভালো। প্লাস পয়েন্ট। হ্যাঁ। এবং কিন্তু মানে প্রশ্ন হচ্ছে, যেটা যেটা মানে প্যারেন্ট গভর্নর হইলে কি হয়, মানে যেটা বোঝার দরকার যে স্কুলে কি হচ্ছে না হচ্ছে, পলিসি নিয়ে আপনারা একটা অবদান রাখতে পারবেন, ফাইন্যান্স নিয়ে অবদান রাখতে পারবেন, রিক্রুটমেন্ট নিয়ে একটা অবদান রাখতে পারবেন, বাজেটিং এ একটা অবদান রাখতে পারবেন। মানে আপনি জানতে পারবেন যে ডে টু ডে স্কুল কোন দিকে আগাচ্ছে। এবং আমরা জানি এই দেশে কিন্তু এসআরই নিয়ে, হ্যাঁ, এসআরই নিয়ে কিন্তু বিশাল একটা ইস্যু। এইটা নিয়ে কিন্তু অনেক স্কুলে নানান মানে সমস্যা হচ্ছে, বিভিন্ন স্কুলে আন্দোলন করছেন অভিভাবকরা। এগুলো নিয়ে কিন্তু আপনি একটা অবদান রাখতে পারবেন। তো শুধু আপনার মানে ওই যে শানু ভাই একটু আগে বলে গেছেন যে আপনার যদি বাচ্চা নাও থাকে তাও তারপরেও আপনি গভর্নর হতে পারবেন। আর বাচ্চা থাকলে তো আরো ভালো। আর গভর্নর হলে মানে আপনি ইউ ইউ গিভ সামথিং ব্যাক টু দ্য কমিউনিটি। আপনি কমিউনিটিকে yes, কিছু দিলেন, এটা ভলেন্টারি একটা পদ, কোনো টাকা মিলে না, কিন্তু কোনো স্যালারিও মিলে না, অ্যালাউন্সও মিলে না। এটা ইজ লাইক মানে একটা গিভিং সামথিং ব্যাক টু দ্য কমিউনিটি। এবং যদি কেউ মানে ইচ্ছা থাকে আগামীতে হয়তো রাজনীতি করার, এটাতে কিন্তু অনেক কাজ আসে আগে। হ্যাঁ, মানে একটা আমি প্রথমে আপনি আমি যদি আমি সিভিতে আপনি রাহুল, আমার দেখাতে মনে পারেন হয় যে আমি আপনি গভর্নর ছিলেন, থ্যাংক কিন্তু এটা কিন্তু থ্যাংক ইউ, হেল্প আমি করে মনে রাজনীতি কথা, করতে বা বিভিন্ন, ইভেন কি জব সেক্টরও, আপনি জব সেক্টরও যদি আপনি দেখান যে আপনি একটা ভলেন্টারি একটা রোল করেছেন বিনা পয়সায়, তাইলে এটা কিন্তু অনেক একটা অ্যাডভান্টেজ থাকে আপনার, মানে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আর কি। থ্যাংক ইউ, কন্টিনিউ করেন। এখন এখন রাহুল যেটা বলছো এটা ঠিক। স্কিল, অতিরিক্ত একটা স্কিল থাকলে ভালো, কিন্তু প্যারেন্টস এর অন্যান্য গভর্নিং বডি বিভিন্ন স্টেক আছে। যে বললাম আমি, প্যারেন্ট গভর্নর, কমিউনিটি গভর্নর, বা কোঅপারেটিভ গভর্নর যাই বলা হোক, তারপরে হলো স্টাফ গভর্নর, তারপরে এলইএ গভর্নর, এই যে এগুলার বিভিন্ন উপকরণ আছে। দরকার লাগলে তারা, প্রয়োজন হলে তারা কিন্তু এই যে অ্যাসোসিয়েট গভর্নর, যাদের ভোটিং রাইট থাকে না, কিন্তু তাদেরকেও আনা যায়। এবং প্রশ্ন প্রশ্ন যেটা হচ্ছে যে আমাদের, আমি সবসময় কথা বলে থাকতাম, আমার কালেক্টিভ আমরা সবসময় বলতাম, আমরা আমাদের সময় কালেক্টিভ আমরা কিন্তু প্রায় 350-এর উপরে আমাদের বিএমই গামনার পার্টিকুলার বাংলাদেশে ছিল। কিন্তু আজকে আমার মনে হয়, ওই দিন মিটিয়ে ছিলাম, তুমিও ছিলা, কিন্তু আমি জানি না, আমি বলে প্রশ্ন করেছি কিন্তু প্রশ্নের উত্তর পাইনি, হয়তো ওনারা দিবেন পরে। কিন্তু এখন কয়জন আছে আমি সন্দিহান, কারণ ডাইরেক্টর মিটে গেলে দেখা যায় মুসলিমে কিছু লোক বিএমই। কারণ এখন প্রশ্ন হচ্ছে, আমাদের স্কুলে আমাদের 70, 80, 90, 100% বাচ্চারা হচ্ছে বিএমই। সেখানে ওনাদের যে জাস্ট বিএমইটা আমি প্রতিনিধিত্ব, আরেকবার প্রপোর্শনাল। এমফাসিস করতে চাই। বিএমই হলো, যারা মানে দেখছেন প্রোগ্রামটা, বিএমই মানে শর্টকাটে ব্ল্যাক এশিয়ান মাইনরিটি এথনিক। হ্যাঁ, কন্টিনিউ করেন।
ওকে, তো এখন এখন এই এই অনুসারে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব হচ্ছে না। প্যারেন্টসরা, প্যারেন্টস ইজ ম্যাটার। আমি সবসময় এটা আগেই বলতাম, আমার কারেক্ট অনেক প্রোগ্রাম করেছি, আমরা কনফারেন্স করেছি, প্যারেন্টস ম্যাটার, চিলড্রেন ইজ ম্যাটার, এভরি চিলড্রেন ম্যাটার। এটা গভর্নমেন্ট বলেছে। এবং প্যারেন্টস এবং চাইল্ড ইজ সো ইম্পর্টেন্ট। দ্য মেইন পিভটাল পয়েন্ট হচ্ছে তাইলে একটা কি এডুকেশনের। এই জিনিসে আপনি যেহেতু বলছেন যে ওই যে মাইনরিটি, বিএমই রিপ্রেজেন্টেশন মাইনরিটি, তাইলে কি এইটা বোঝায় না যে মানে প্রত্যেকটা সেক্টরে, ইভেন কি এই সেক্টরও ভলেন্টারি একটা রোলেও কিন্তু আমাদের ইনস্টিটিউশনাল রেসিজম রয়েছে, বর্ণবাদ রয়েছে? এটা কি এগ্রি করবেন আপনি? এটা কিন্তু আবার আমার মনে হয় এই ব্যাপারে আমি সরাসরি কিছু বলতে চাই না, বাট যেহেতু বাস্তব সত্য যেটা হলো, এদেশেও সবাই জানে যে প্রাতিষ্ঠানিক রূপে সেটা থাকতে পারে। বাট এখানে আছে কি না আছে, এটা সব স্কুলে সমানভাবে ঢালাভাবে বলা যাবে না। একটা দেশ এবং একটা হাতের যেহেতু 5 আঙ্গুল সমান থাকে না, সুতরাং সবখানে সবগুলা যে এরকম হচ্ছে বলা যাবে না। হয়তো বা থাকতে পারে, কিন্তু সরি আমরা সরি আপদৃষ্টি সরি যেটা শানু ভাই, দেখতে আমি পাচ্ছি একটু যে। জাস্ট অ্যাড করতে চাই। আমি একটা রিপোর্ট দেখেছিলাম, আমার মনে হয় 2 বছর আগে। আমাদের টাওয়ার হামলেসে, আপনারা বিশ্বাস করবেন না, যেখানে 68% বিএমই, এইখানে প্যারেন্টস গভর্নরের সংখ্যা মাত্র 5%। 2 বছর আগের একটা ইয়ে বের হয়েছিল একটা তথ্য। তাইলে আপনি কিভাবে বলবেন যে আমাদের মানে এখানে না, লেভেল প্লেইং ফিল্ড আছে? আমরা তো এখনো ডাটাটা শিকার কিন্তু, এই ইয়ে ইনস্টিটিউশনাল ডাটা যেটা রেজিমের শিকার। বলতে আর চাচ্ছেন সেটা কিন্তু স্কুলরা, আমার, এটা আমি প্রাইমারি জানি না, স্কুল তবে বলেন, সেকেন্ডারি স্কুল বলেন, স্কুলরা তারা তো মানে ইনাফ করছেন না। না, এখন তারা যে এখন প্রশ্ন। মানে বিএমই পার্টিসিপেশনের জন্য তারা ইনাফ করছেন না। এটা কি এগ্রি করবেন না আপনি? না, এখন বিএমইর আনুপাতিক হারে বিএমই গভর্নর নেই সেটা কিন্তু বলা যায়, কিন্তু এখনো তো দুই হাতে আসবে, দুই দিকে আসবে। গভর্নর হওয়ার জন্য ওরা উৎসাহিত আছেন কিনা, দরখাস্ত করতেছেন কিনা, মা বাবারা প্যারেন্ট গভর্নরে যাচ্ছেন কিনা, যেতে চাচ্ছেন কিনা, কোঅপারেট ভাবে স্কুল কিন্তু চাইলে কোঅপারেট ওদের সাথে যোগাযোগ করে বা কাউন্সিলের মধ্যে অ্যাপ্লিকেশন যাচ্ছে কিনা। এই জন্য কাউন্সিল ওই দিন করেছে, দেখছে হয়তো ওনারা যে বিকাম স্কুল গভর্নর কম, এই জন্য তারা একটা সাপোর্ট দিচ্ছে, এনকারেজ করছে যে আরো মোর ইনভলভ হওয়ার জন্য, তারা তো হয়তো স্কুলের সাথে যোগাযোগ করবে। কিন্তু আমরা আপদ হিসেবে যেটা দেখি যে টাওয়ার হ্যামলেটস, এটা আমরা যতটুকু জানি এখনো ফাইনাল ডেটা আমার কাছে আসে নাই। আমরা এর আগে অনেক সময় কাউন্সিল থেকে এনেছি, এখন কিন্তু দীর্ঘদিন ধরে পাচ্ছি না, কারণ আমাদের সেই দুঃখজনক হলে সত্য, আমাদের কালেক্টর এখনো বেঁচে আছে, কিন্তু আমাদের এভরিথিং বন্ধ করা হয়েছিল। যেহেতু আমরা আমাদের ফাইন্যান্সিয়াল অসুবিধার জন্য করা যাচ্ছে না, কিন্তু তারপর আমরা কাজ করছি। এখন কিন্তু আমাদের এই টাওয়ার হ্যামলেটসে বিশেষ করে যদি আমরা ধরি, আমাদের আনুপাতিক হার যেটা, আমাদের ছাত্রদের সংখ্যা বা বিএমএ সংখ্যা অনুযায়ী সেখানে প্রতিনিধিত্ব হচ্ছে না, সেটা কিন্তু ঠিক। কিন্তু কেন হচ্ছে না, সেটা স্কুল কর্তৃপক্ষ যদি অনুৎসাহিত করে বা নিরুৎসাহিত করে, সেটা এক হতে পারে। আবার প্যারেন্টস নাও যেতে পারেন। আবার অনেক সময় তো অনেক প্যারেন্টস আমি দেখছি, আমি যখন ছিলাম তখন অনেককে প্যারেন্টসকে আমরা বানিয়েছি, বিভিন্ন আপনার জন্য সাহায্য করেছি, পরে কিন্তু ওরা সাস্টেন করেন, রিটেন করেন নাই, ওরা কিন্তু চলে আসছেন। কারণ এগুলা কিন্তু একটা একটা কিছু সময় দিতে হবে, বুঝতে হবে, একটু প্রেশার আছে এবং এটা শিখতে হবে। এবং এখানে অনেক এক্সপার্ট লোকগুলা বসে এবং ওনাদের কাছ থেকে শেখা যায়, যেমন প্রশ্ন করা যায়। কারণ এগুলি কিন্তু এটা বিভিন্ন ফ্যাক্টরে কাজ করে। সরাসরি আমরা একটা কাউকে আমরা সরাসরি ব্লেম করা ঠিক হবে না। তো সেটা একটা কালেকটিভ এফোর্ট এবং সবার টিম ওয়ার্ক। কিন্তু আমি বলতে পারি, আমরা বলতে পারি যে টাহামের আমাদের বিএমই গামনাররা কম, এখানে আমাদের বিএমই গামনার বাড়াতে হবে। কারণ বিএমই গামনার যদি না হয়, তাহলে বিএমইতে যে তাদের যে ডিমান্ড এসপিরেশন, তাদের সে থিঙ্কিং, তাদের সে এভরিথিং আসবে না কামলিং বডিতে। কারণ প্যারেন্টসরা কিন্তু একটা একটা ব্রিজ সৃষ্টি করে কমিউনিটির সাথে, প্যারেন্টসের সাথে স্কুলের একটা কমিটি ব্রিজ করা হয়। যেমন আমি যখন গামনার হয়েছিলাম প্রথম দিকে, তখন আমি কিন্তু প্রতি সপ্তাহে, পরে প্রতি মাসে আমি এই যে প্যারেন্ট গামনার সার্জারি করতাম। সেই সার্জারিতে আমি মিটিয়ে মিটিয়ে কল করতাম স্কুলকে, স্কুলকে সহায়তা করতো, তখন করে আবার সবাই আসতেন। আমি তো বলতাম যে আপনারা কি চান, আমি বিভিন্ন কিছু বলতাম যে স্কুলে এই পরিস্থিতি হচ্ছে, এইটা হচ্ছে, আপনারা কি চান, আমাদের বা কোনো কিছু আছে কিনা। এখানে কিন্তু ব্যক্তিগত কোনো কিছু এই যে অভিযোগগুলো না যাবে না, কিন্তু কমন জিনিসগুলো আলোচনা করা যেত, তাদের ইনফর্ম দেওয়া যেত, তাদেরকে বিভিন্ন উৎসাহিত করা যেত, অনেকগুলা কাজ করতে পারতাম আমরা। এবং এই যে বিভিন্ন ইস্যু যেগুলো আছে, যেমন আমার স্কুলে, আমি যে প্রথম যে স্কুলে ছিলাম, প্রথম দ্বিতীয় পার যখন যে স্কুলে ছিলাম, সেই স্কুলে সুইমিং বন্ধ হয়ে গেছিল। আমার মনে 2008 না, আমি ভুলে গেছি। ওই সময় কিন্তু ফান্ডিং কার্ড ছিল। তো স্কুল বললো যে ফান্ডিং নেই, আমরা কেটে ফেলবো। তো আমার খুব দুঃখ লাগলো যে ফান্ডিং নেই, সুইমিং বন্ধ করে ফেলবে তারা। আমি ঢুকছি এই মাত্র, আমি বললাম, আমি ডিবেট করলাম মিটিংয়ে। তারপরে আমি আবার ডিবেট করলাম। তখন তারা দেখালো বাজেটের সবাই দেখা গেলো যে বাজেটের মধ্যে এনাফ মানি নেই, তারা পারবে না। আমি বললাম দেখো, এখানে গভর্নমেন্টের কারিকুলামে লেখা আছে একটা বাচ্চা শিখতে হবে
একটা পুরা সুইমিং শিখতে হবে সে তার ইয়ার 12 এর ভিতরে, সরি এইজ কি বলা যায়, ইয়ার 6 এর ভিতরে। এখন যদি আপনারা বন্ধ করে ফেলেন ইয়ার 2 থেকে অনওয়ার্ড, আর শুধু 1 ইয়ার 2 ইয়ার একটু পার্ট টাইম দেয়, তো এটা তো এনাফ হচ্ছে না। এই সময় কিন্তু একটা বাচ্চা ক্যানেলে পড়ে মারা গিয়েছিল, আরেকটা বাচ্চা আরেক জায়গার একটা এই হারবারে পড়ে মারা গেছিল আমাদের টাহামজির ভিতরে। তখন আমি বললাম যে এইগুলো যদি হয় তার লাইফ স্কিল গভর্নমেন্ট বলছে শিখাতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে পয়সা নাই কাট করে আমরা শুধু ইয়ার 6-এ দিলাম মানে সামটাইমস, এটা তো এনাফ না। সে লার্ন, সে তো স্কিল হতে হবে, স্কিল না হলে তার লাইফ সেভ করতে হবে, এটা তো পার্ট অফ কারিকুলাম। তখন ওরা বললো পয়সা নেই, পয়সা আনো। আমি বললাম দেখো আমাকে সাহায্য করে পয়সা আনবো। তখন স্কুলের সহযোগিতায় আমি কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ডোর নকিং করেছি, পরে আমরা ফান্ড এনেছি। সেই ফান্ড এনে আমি কিন্তু তখন ইয়ার প্রথম 5 থেকে, তারপরে ইয়ার 4 থেকে স্টার্ট করছিলাম যে সুইমিং করতে হবে, তখন বাচ্চা শিখবে সুইমিং। সুইমিং এর জন্য অনেকগুলা ক্রাইটেরিয়া, মা বাবারা অনেক সময় অনেক সন্দিহান, অনেকগুলা তাদের এই মানে এই যে বিভিন্ন কথাবার্তা আছে এগুলো আমরা সুরাহ করেছি। আমরা যাতে তাদের সেই কালচারাল এবং তার রিলিজিয়াস সবগুলি আমরা অনুভূতি বুঝে প্ল্যান বানিয়েছি এবং সব করা হয়েছে, কিন্তু এটা কঠিন ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে এই যে কারিকুলাম, এই যে স্কুল গভর্নর, এই যে প্যারেন্ট গভর্নর, এগুলো তো আমরা অগ্রসর হতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই যে কাউন্সিল করছে, আমি কাউন্সিল অ্যাপ্রিসিয়েট করি। আমরা এখন, আমি ওই দিন করে বলেছি যে আপনারা দরখাস্ত করেন, আমি বলেছি আমরা যদি চান আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমরা আপনাকে সাপোর্ট দিব বা হয়তো আপনাদের অ্যাপ্লিকেশন সাহায্য করব। কিন্তু এগিয়ে আসতে হবে। এবং প্যারেন্ট গভর্নরদের যে রেশিও যেটা, এবং অন্যান্য যে গভর্নর, কোঅপটেড গভর্নর, ওই যে স্টাফ গভর্নর, হেড টিচার থাকবেন, কোঅপটেড গভর্নর অনেক সময় তারা কিন্তু এটা কিন্তু বেশি নেওয়া যেতে পারে। কারণ প্যারেন্ট গভর্নমেন্ট ওরা কিন্তু বেশি নেওয়া হয়ে থাকে নর্মালি। আমি যে বললাম দুইজন নিচে একটু বেশি হতে পারে। সুতরাং সেখানে কোঅপটেড আমরা অ্যাপ্লাই করতে পারি, স্কুলে বলতে পারি। যেমন কোন কোন স্কুলে আছে ফাউন্ডেশন গভর্নর আছে, এবং একাডেমি গুলা ডিফারেন্ট একটু ক্রাইটেরিয়া আছে। তো এগুলা যদি আমরা ফলো করি এবং আমরা যদি এগুলা চেষ্টা করি, তাইলে আমরা ঢুকতে পারবো সেখানে। কিন্তু এই যে যে বলা হচ্ছে যে স্কিল বলতে, যে আমার লিগ্যাল জানতে হবে, ফাইন্যান্স জানতে হবে, বা আরো বা এগুলা 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 কিন্তু বিভিন্ন আরো আমি যারা একটা আছে ওরা প্রশ্ন কিন্তু করি কন্ট্রিবিউট আপনাকে, করবে। সানুর ভাই, একটু প্রশ্ন করি। আপনি তো কালেকটিভ ও স্কুল গভর্নরদের চেয়ার বাংলাদেশের। হুম। তো আপনারা মানে কি আহ, কোনো উদ্যোগ নিয়েছেন, মানে মানুষদেরকে ইংগেজ করার জন্য বা ইনফর্ম করার জন্য? আমরা আমরা আমাদের ফান্ড কাট হওয়ার পর থেকে আমরা খুব কঠিন অবস্থা আছে, মানে বেঁচে আছি, কিন্তু কিছু তেমন করা যাচ্ছে না। তারপরে আমি বা আমরা যারা পারি মুখে পারি, কথায় বলি, যেখানে পারি কথা বলি, আমরা ক্যাম্পেইন করি। যখন এটা ফুলি অ্যাক্টিভ ছিল উইথ, আমরা ফাইন্যান্সিয়ালি আমরা মোটামুটি গুড পজিশনে ছিলাম, তখন আমরা অনেক ওয়ার্কশপ করেছি, সেমিনার করেছি। আমরা অনেক লোককে আমরা বিভিন্ন স্কুলে আমরা অবজারভের জন্য পাঠিয়েছি। অনেককে আমরা এপ্রিল ফিল করে তাদেরকে পাঠিয়ে দিয়েছি কাউন্সিলে। এরকম করে করে আমরা তাদেরকে উৎসাহিত করে মিটিং করে কথা বলে তাদেরকে আফটার গভর্নর হওয়ার বাদে তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি। যে বিভিন্ন ট্রেনিং করা হচ্ছে, ফাইন্যান্সিয়াল ট্রেনিং, তাদের টিম ওয়ার্কের উপর ট্রেনিং ট্রেনিং বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হচ্ছে। তারপরে কিভাবে প্ল্যানিং এর উপর ট্রেনিং, মানে বিভিন্ন রকম পলিসিগুলোর উপর তাদের ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে সাপোর্ট করেছি। এবং ইভেন তারা মিটিং এর সময় যে একটা বান্ডিল চলে আসে, এগুলা অনেক সময় অনেকে খেয়াল করতে পারে না। আমরা এগুলা তাদের কিভাবে পড়তে হবে, কিভাবে এটারে স্ক্যান করলে ভালো হবে, মানে কিছু এগুলা করে আপনারা পয়েন্ট নিয়ে যাবেন, না পারলে প্রশ্ন, এগুলো আমরা কিন্তু বিভিন্ন নিজেরা করেছি, আমরা করিয়ে দিয়েছি, আবার ট্রেনে এনে আমরা ট্রেনিং করিয়েছি। এবং এই সময় কিন্তু একটা একটা সুন্দর পরিবেশ ছিল, এবং এখানে কিন্তু সবাই উৎসাহ ছিল। এই কালেক্টিভ 1987 হয়েছিল, এবং যারা এটা প্রতিষ্ঠা করেছে, আমি তাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। এবং সেই সময় কিন্তু টাহামলেসে জিসিসি এ লেভেলের আমার মনে হয় তখন ছিল 13 থেকে 15-16% এ লেভেল A to C ছিল। কিন্তু এখন গ্রাজুয়ালি বাড়ছে। যখন এই সময় কিন্তু কালেকটিভের জন্ম, এরপর কালেকটিভের এই আহ আস্তে 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 সেই কালেকটিভ অনেক সাপোর্ট করেছে, লেখাপড়া প্যারেন্টসকে ইনভলভ করেছে। আমরা কিন্তু ছেলে মেয়েদেরকে অ্যাওয়ার্ড, শিক্ষার যে অ্যাওয়ার্ড, কালেকটিভ প্রথম শুরু করেছে, যা আমার মনে আছে আমরা শুরু আচ্ছা, আমি করেছিলাম। একটা জিনিস বলি এবং শানু ভাই, আপনি বলছেন ফান্ডিং এর ব্যাপার। ফান্ডিং যখন ছিল তখন তো আপনারা অনেক সেমিনার করেছেন, মিটিং করেছেন। বাট এখন যেহেতু ফান্ডিং নাই, খুব টাফ মিল, আমি জানি। মানে 10-20 বছর আগে ফান্ডিং মিলতো খুবই সহজে, কিন্তু এখন কিন্তু খুব টাফ হয়, আমি জানি এটা। বাট আপনারা কি মানে স্পন্সর দিয়ে কি করা যায় না, মানে ওই যে প্রাইভেট স্পন্সর দিয়ে? অনেক সময় আমরা দেখি বিভিন্ন সংগঠন তারা স্পন্সর দিয়ে বা বিভিন্ন ফাংশন স্পন্সর দিয়ে চালায়। এইভাবে কি চালানো যায় না? বা ভলেন্টারিলি, যেমন অনেক সময় আমরা যারা রাজনীতি করি, আমরা নিজের টাকা দিয়ে, বিকজ এই জিনিসটা কিন্তু আবার
ভলান্টারি কাজ। হ্যাঁ, আমরা নিজের সময় দিয়ে নিজের টাকা দিয়ে আমরা কিন্তু অনেক সময় মিটিং মিছিল করি। তো এই ধরনের কি মডেল আপনারা কখনো মানে একটু এক্সপ্লোর করেছেন? আমরা আমরা যখন আমাদের অফিস বেসড, এখন তো অফিস নেই, অফিস বেস যখন ছিল তখন আমরা এগুলা ট্রাই করেছি এবং ফান্ডিং তোলার জন্য চেষ্টা করি। যখন ফান্ডিং কাট কাট শুরু হয় তখন চেষ্টা করেছি, কিন্তু আমরা এমন কোনো ফান্ডিং পাইনি। আমি এবং আমরা অনেকের ধারে ধারে গিয়েছি যারা অনেক ওয়েল অফ, এবং তারা কিন্তু কিছু কিছু আমাদের করেছেন, আমরা বিভিন্ন ম্যাগাজিন বা যখন করি তখন একটু সাপোর্ট করি, কিন্তু স্পন্সরশিপ দিয়ে যে ফুলি একটা কস্ট ম্যানেজ করে কভার করে যে একটা এই যে কালেক্টিভ অবস্থা চালিয়ে নেওয়ার মতো কোনো কিছু আমরা তেমন পাইনি। এখন যদি কেউ উদ্যোগ নিয়ে সাহায্য করেন, অফকোর্স আমরা ফান্ড পেলে কাজ করে, কিন্তু তারপরে ফান্ড ছাড়াই এই যে সংগঠনটা ধরে রাখছি, এটা একটা একটা সুনামধন্য সংগঠন। হুম। এবং এই যারা কষ্ট করে গিয়েছেন, যেন আব্দুর রব সাহেব সহ মর্তুজা সাহেব আরো অনেকেই ছিলেন, এরা কিন্তু ছিলেন, এবং মোস্তফা সাহেব, আরো অনেক আছেন, তারা কয়েকজন ছিলেন ফাউন্ডিং এ, তারা অনেক কষ্ট করেছেন। এবং পরবর্তী সময় কিন্তু যখন এই কালেকটিভে আমার হাতে, আমি সেক্রেটারি হিসাবে আসি এবং চেয়ার হিসাবে আসি, এখনো চেয়ার হিসাবে করি, কিন্তু অনেক কাজ করেছি আমরা নিবেদিত ভাবে। এবং যেখানে অফিসে অনেক ব্যয়বহুল ছিল, অনেক স্টাফ ছিল, কিন্তু যখন আমি আসার পরে ফান্ডিং এর জন্য সবগুলা বাদ দিয়ে আমি নিজেই ছিলাম প্রথম এ থেকে জেড পর্যন্ত সব কষ্ট করেছি। আরো আমার এই যে কমিটি নিয়ে করেছি, কিন্তু কোনো এমপ্লয়ি তেমন আমরা ফুল টাইম রাখতে পারি নাই। তারপরে ইনশাল্লাহ আমরা অনেক ভালো কাজ করেছি আহ তুলনামূলকভাবে কোনো কোনো সময়ের আগে। কিন্তু আমার কথা হচ্ছে, এটা তো একটা ওয়ান সাইড। আমার কালেক্টিভটা আমরা যেহেতু এখানে আমাদের এখন তেমন ফান্ডিং নেই, কিছু নেই, তারপরে আমরা করতে যাচ্ছি এবং আমিও যাই, অনেকে যাই, আমরা চেষ্টা করি, মাসে উদ্বুদ্ধ করি, সাপোর্ট করি, গাইড করি, বা ওদিকে এখনো আসে ফোন নিয়ে করে বলতে আমরা আমরা করবো। এখন আসি প্রশ্ন যেটা যেটা এই যে স্কুল গভর্নর যেটা বলছিলাম, প্যারেন্ট গভর্নর, প্যারেন্ট গভর্নর তো আগে বলেছি, আমরা প্যারেন্ট গভর্নরের জন্য আমি উৎসাহ করতে সবাইকে অনুরোধ করব আপনারা প্যারেন্ট গভর্নর হন। অন্যান্য গভর্নরশিপ আরো আছে, যদি কেউ স্কিল থাকেন, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, সলিসিটার, অ্যাকাউন্টেন্ট, ওয়াই নট, আপনারা দরখাস্ত করেন, অথবা কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে ওইটা ছেড়ে তো আমাদের দিলে আমরা কিন্তু ওইটা চেষ্টা করব। এবং আপনি সরাসরি কোনো স্কুলের সাথে যোগাযোগ করে হতে পারেন, অন্যান্য গাভর্নরগুলি যারা আছেন। কিন্তু প্যারেন্ট গাভর্নর ওই ওই স্কুলেই হবেন। এই কোনো স্কুলে উনি প্যারেন্ট গাভর্নর থাকেন, অন্য স্কুলে উনি অন্যরকম গাভর্নর হতে পারেন। যেমন আমি প্রথম ছিলাম একটা স্কুলে, দুইটা স্কুলে, তিনটা স্কুলে আমি গাভর্নর ছিলাম, পরে আমি স্লোলি অনেক টাইম কমিটমেন্ট দেওয়া, অনেক অনেক সময় দেওয়া হলো, তখন আমি বর্তমানে একটাতে আমি ধরে আছি দীর্ঘদিন ধরে, এবং অত্যন্ত এনজয় করি আমি এখানে। এখানে যখন আমি স্কুল ভিজিট করি, যখন প্রোগ্রাম হয়, যখন আমি ওইতে বসি, যখন প্রশ্ন করি, ডিবেট হয়, আলোচনা হয়, আমি অত্যন্ত প্রাউড ফিল করি। অনেকগুলো আমরা শিখি, বিভিন্ন বিভিন্ন ইস্যু আসে, অনেক সময় ড্রেস কোডে ইস্যু আছে, অনেক সময় অনেকগুলা ইস্যু আসে, এবং এইগুলিতে কিন্তু গামনাদের অবদান রাখা প্রয়োজন। একটা গার্মেন্ট বডিতে কিন্তু বিভিন্ন স্মল স্মল সাব কমিটি থাকে, কারিকুলাম কমিটি হতে পারে, ফাইন্যান্স কমিটি হতে পারে, তারপরে স্ট্র্যাটেজিক কমিটি হতে পারে, জেনারেল পারপাস কমিটি হতে, অনেকগুলো আছে। তারপরে অনেক সময় পারফরমেন্স কমিটি হতে, বিভিন্ন রকম কমিটি করা হয়। এবং ওরা কিন্তু ওই ডিসিশনগুলো নিয়ে তারা পরে নিয়ে আসেন ফুল কমিটি নিয়ে এসে ওরা অনুমোদন নেন। এগুলো বিভিন্ন রকম কমিটি আছে। একজন গভর্নর, সে কিন্তু সে সে কিন্তু ওই রকম ওই বিভিন্ন টিম, বিভিন্ন সাব কমিটি সে উনি ইনভলভ হতে পারেন। আবার আরো আছে অনেকগুলা, যেমন ডিসিপ্লিন কমিটি আছে, স্টাফ ডিসিপ্লিন কমিটি আছে, এক্সক্লুশন কমিটি আছে। এগুলা এগুলা বিভিন্ন কমিটি গুলাতে ইনভলভ হলে কিন্তু ওই প্যারেন্টস গভর্নর সহ অন্যান্য গভর্নররা যান, বসে, একটা প্যানেল হয়, সেই প্যানেল সিদ্ধান্ত নেন। ফর এক্সাম্পল, যেমন এই এই এক্সক্লুশন কমিটি, যেটা বাচ্চাদের স্টুডেন্ট এক্সক্লুশন করা হবে, বা হয়তো এই বাচ্চা অসুবিধা হয় তাকে বের করে দেওয়া হবে, যে কোনো একটা তার একটা স্কুল করে, তখন সেগুলো তখন কিন্তু স্কুল এই যে একটা প্যানেল থাকে, সে ডিসিপ্লিন, এই যে এক্সক্লুশন কমিটি থাকে, ওনারা বসেন, প্যানেলে বসে সিদ্ধান্ত নেন। এখানে মা বাবারা কিন্তু যদি বলে না আমি রাজি না, তো সেটাই কিন্তু ওই কমিটি চলে যায়। ওইখানে না হলে সে কাউন্সিলে যেতে পারে, আরো উপরে যেতে পারে। আর যে সমস্ত স্কুলগুলি স্টেট স্কুল না, কম্প্রিহেন্সিভ স্কুল না, সেগুলো একটু স্লাইটলি ডিফারেন্ট, তারা তাদের গভর্নিং বডি, সেখানে কাউন্সিল আমার মনে হয় যাওয়ার তেমন নেই। যেগুলা ওই যে এই যে অন্যান্য স্কুল যেগুলা হচ্ছে, যেগুলা নট স্টেট ফান্ডেড, যেগুলা ডাইরেক্টলি, এগুলা কিন্তু ওনারা করেন। তো কথা হলো, এই যে বিভিন্ন সাব কমিটি, এগুলাতে কিন্তু গার্নাররা বসলে তো কথা আসবে, প্যারেন্ট গার্নার তো প্যারেন্টের কথা বলবে, তাদের সেই দাবি দেওয়া যাবে, সে বুঝে একজন parent তার তার অভিজ্ঞতা, তার মনের আকুতি মিনতি, তার বাচ্চারা কিভাবে চায়, লেখাপড়া করতে চায়, এবং আমাদের যে কালচার, আমাদের যে একটা রুট, আমাদের যে একটা অভিমত, আমাদের চাহিদা, এগুলো তো কিন্তু আমরা না বলে কেউ বলবে না। এই জন্য আমি প্রায় সময় মিটিংয়ে বলতাম
যখন আমাদের আমি যখন বিভিন্ন প্রোগ্রাম করতাম, যে বাইরে থেকে উনি যারা আসেন হাইলি কোয়ালিফাইড, আমি তাদের ডিউ রেসপেক্ট করি, ওনারা সবাই কিন্তু আমার চেয়ে অনেক বিজ্ঞ, উইজডম, আই রেসপেক্ট দ্যাট, আই স্যালিউট দেম। বাট এই লোকজন যারা আসেন ওনারা তো আমার কমিটিতে বসবাস করেন না, হয়তো লোকেরই থাকেন না। শানু ভাই, আপনাকে থাকলেও কিন্তু অসংখ্য ওনারা ধন্যবাদ। আমাদের কমিটির আপনাকে ভিতরে অসংখ্য ধন্যবাদ। অন্তঃসত্ত্বা বুঝেন না, সময়টা আমাদের শানু দাবিটা কিছু বুঝতে পারছেন, সুতরাং যেহেতু হুম। বুঝতে পারতেছে না, তারা আমাদের ব্যাপারে কি কথা শানুর বলবেন? ভাই, শানুর ভাই, থ্যাংক সরি, ইউ। আমাকে মাফ করবেন, সময়টা ফুরিয়ে আসছে। আমি জাস্ট প্রোগ্রামটা র্যাপ আপ করবো। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। অনেক সুন্দর ভালো ভালো তথ্য দিয়েছেন, আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ভালো একটা সুন্দর একটা আলোচনা হয়েছে আজকে। আমি যারা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ইউকেতে থাকেন, যে কোনো পাড়াতে আপনি থাকতে পারেন, আপনারা প্লিজ মানে আরো মোর ইনভলভ হবেন আপনাদের বাচ্চাদের স্কুলের সাথে। আপনারা জিজ্ঞাসা করবেন স্কুল কিভাবে চলছে, বাজেট কিভাবে হচ্ছে, কোন কোন পলিসি তারা হাতে নিচ্ছে। কিছু কিছু পলিসি কিন্তু তাদের কন্ট্রোলের ভেতরে রয়েছে। সব কিছু যে সরকারে বলে দেয় তার কিন্তু নয়। মানে প্রত্যেকটা স্কুলে কিন্তু কিছু প্রেরোগেটিভ থাকে, এইগুলো কিন্তু তারা মানে অ্যাপ্লাই করে। তো এগুলো আপনারা জানবেন, স্কুলের সাথে ইংগেজ হবেন। হ্যাঁ, প্যারেন্টস গভর্নর হওয়ার চেষ্টা করবেন, কোঅপারেটিভ গভর্নর হওয়ার চেষ্টা করবেন, আপনাদের ইন্টারেস্টটা দেখাবেন। আর আমি শানুর ভাই উদ্দেশ্যে বলছি যে আপনি তো জানেন আমি একজন একজন অর্গানাইজার। হ্যাঁ, আপনাদের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে তাইলে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা আরো বেশি বেশি করে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে কিন্তু। হ্যাঁ, দরকার হয় সেমিনারের মতো কোনো একটা জিনিস আমি অফকোর্স। মানে আমি আপনাকে সাহায্য করতে পারবো ইনশাল্লাহ। আপনি তো জানেন বিভিন্ন বিষয় নিয়ে আমি কিন্তু আন্দোলন করেছি এবং সফলও হয়েছে এখানে টাউন হাউসে। তো এই জিনিসটা করার দরকার, কারণ দেখেন বাচ্চারা কিন্তু আমাদের ভবিষ্যৎ। হ্যাঁ, শিক্ষা কিন্তু একটা জাতির মেরুদণ্ড। আগে হয়তো মানে 10-20 বছর আগে যারা হয়তো মানুষ ইনভলভ হতেন না, কারণ আমরা আমাদের শিক্ষা তেমন একটা ছিল না, মানুষের তেমন একটা আহ, বা- 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 প- পরিবেশটা অন্যরকম ছিল। হ্যাঁ, মানুষের অনেক মানুষের যেমন ওই যে রেস্টুরেন্টে কাজ করতেন বা ইভিনিং এ কাজ করতেন, যার কারণে মানে অনেক ইনভলভ হওয়াটা সম্ভব ছিল না। এখন কিন্তু ইয়াং জেনারেশন যারা আছেন, যারা মা বাপ হয়েছেন, যারা অভিভাবক হয়েছেন, তাদের কিন্তু অনেক অপশন রয়েছে, তারা 9 to 5 কাজ করেন। হ্যাঁ, অনেক সময় মিটিং টিটিং এগুলা কিন্তু 5টার পরে হয়। তো আপনারা কাইন্ডলি আল্লাহর বাস্তে মানে আপনারা ইনভলভ হবেন, এটা খুবই জরুরি। আমি জানি ব্যক্তিগতভাবে অনেক সাথে লোকের সাথে আমি আলাপ করি, আমি দেখেছি বা শুনেছি যে অনেক স্কুলে যেখানে বিএমই মেজরিটি, কিন্তু ওইখানে দেখা যায় একটা বিএমইও কিন্তু গভর্নর নাই। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আপনাদের বাচ্চার স্কুলে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, কোনো নাই, নাই, কোনো তথ্য নাই। শানু ভাই বলেছেন কোনো ডাইটা ডেটা নাই বর্তমানে। এই ডেটা কিন্তু সংগ্রহ করতে হবে আজকে, এইটা প্রশ্ন করার দরকার। আজকে এই জগতে প্রত্যেকটা মানে বিষয়ের ডেটা মিলে, এই ডেটা কেন নাই, এইটা কিন্তু প্রশ্ন করার দরকার। যাই হোক, আগামী পর্ব পর্ব পর্যন্ত আপনাদের সবাইকে যারা দেখছেন দেশ বিদেশে শেষ অসংখ্য শেষ ধন্যবাদ। করার আগে এবং শেষ বিশেষ করে করার রুহুল, আমাদের শেষ শানুর ভাইকে করার আগে আমি একটা অসংখ্য কথা বলে ধন্যবাদ। ফেলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।